কার্যক্রম স্থগিত, আওয়ামী লীগের তৎপরতা নিয়ে দেশ জুড়ে সতর্কতা, ঢাকাসহ বিভিন্ন জেলায় তল্লাশি চৌকি। টাকা দিয়ে নাশকতায় আওয়ামী লীগ, মিছিলে গেলে 5 ও ব্যানার ধরলে 8,000 টাকা, 10 মাসে গ্রেফতার 3,500। নির্বাচনের আগে সহিংসতা দমনের কাজ সরকারের, বলছেন খসরু। আওয়ামী লীগের কর্মসূচি গুরুত্ব দেওয়ার কিছু নেই। আন্ডারওয়ার্ল্ড দ্বন্দ্বে সন্ত্রাসী মামুন হত্যাকাণ্ড, নির্দেশ দেন ইমন মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি, দাবি ডিবি। ঢাকা ও আশপাশের জেলায় নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় মোতায়েন হয়েছে 12 প্লাটুন বিজিবি সদস্য। গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে 13 নভেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নানা আশঙ্কার কথা বলা হচ্ছে। গত 2-3 দিনে ঢাকায় কয়েকটি বাসে আগুন এবং বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে এমন পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 44 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সহিংসতার শঙ্কায় বিভিন্ন জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে বাড়ানো হয়েছে পুলিশের চেকপোস্ট, চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। চট্টগ্রামে সকাল থেকে সতর্ক অবস্থানে আছেন পুলিশ সদস্যরা। সিএমপি সদর দপ্তর জানিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর মোড়ে মোড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে বরিশাল নগরীতেও সকাল থেকে 13টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এছাড়াও বিভিন্ন পয়েন্টে সাদা পোশাকে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি শহরের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সতর্ক থাকার কথা জানিয়েছে পুলিশ। লঞ্চঘাট, তারপরে আপনার নতুল্লাবাদ বাস স্ট্যান্ড, তারপর রূপাতলী, তারপর কাশীপুর এলাকায় একটু ঝামেলা করছিল, ওরা কিছুদিন আগে একটা মিছিল করেছিল। সেখানে আমাদের ডিবি টিম আমরা ভাগ করে দিয়েছি। ক্ষতি করতে পারে এরকম পয়েন্টে আমাদের বা কেপিআইগুলোতে আমাদের টহল বাড়ানো হয়েছে, প্লাস হলো স্ট্যাটিক যে ডিউটি সেখানে আমাদের সংখ্যা বাড়ানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার চান্দুরায় অবস্থিত শাখাটিতে এই ঘটনা ঘটে। আগুনে ব্যাংকের কিছু নথিপত্র এবং আসবাবপত্র পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। এছাড়া ব্যাংকের ভল্ট অক্ষত আছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। শাখার ম্যানেজার মোহাম্মদ কলিমুদ্দিন জানান, মঙ্গলবার রাত 2টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কে বা কারা আগুন দিয়েছে এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মিছিলে অংশ নিলে 5,000 আর ব্যানার ধরলে 8,000 টাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে দেয়া হচ্ছে এই টাকা। ঝটিকা মিছিলের জন্য কর্মী সমর্থকদের আনা হচ্ছে বিভিন্ন জেলা থেকেও। রাজধানীতে গত 10 মাসে এসব মিছিল থেকে অন্তত 3,500 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 24-এ আওয়ামী লীগ সরকার পতনের পর এবছরের মে মাসে নিষিদ্ধ করা হয় সংগঠনটির কার্যক্রম। এরপরও হঠাৎ রাজধানীর সড়ক কিংবা দেশের অন্য কোনো স্থানে দেখা যায় কর্মী সমর্থকদের ঝটিকা মিছিল। এসব মিছিল থেকে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ানোর ঘটনাও ঘটেছে। কোথাও বাস লক্ষ্য করে ইট পাটকেলও ছোড়েন মিছিলকারীরা। ঝটিকা মিছিলে অংশ নেয় গত 10 মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় 3,500 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। পুলিশ বলছে, রাজনৈতিক কর্মসূচি নয়, নাশকতার উদ্দেশ্যেই এসব কর্মসূচি। গ্রেপ্তার হওয়া কর্মীদের কাছ থেকে জানা গেছে এসব তথ্য। মিছিলের জন্য যারা টাকা দিচ্ছে খুঁজে বের করা হবে তাদেরও। জনমনে আতঙ্ক সৃষ্টিকারী যারা মিছিল থেকে আপনার ককটেল বিস্ফোরণ করে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করেছে, এরকম যাদেরকে শনাক্ত করা গেছে তাদেরকে আমরা গ্রেফতার করছি এবং এই ক্ষেত্রে যারা বিভিন্ন পর্যায়ে তাদেরকে আশ্রয় দিচ্ছে, ইন্ধন দিচ্ছে এবং অর্থ সহায়তা দিচ্ছে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসছি।
টাকা নিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীরা বড় ধরনের বিশৃঙ্খলা কিংবা হামলার ঘটনা ঘটাতে পারে শঙ্কা বিশ্লেষকদের। পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী তার সাধ্যমতো যারা এই অভিযোগে অভিযুক্ত বা এই ধরনের কাজ যারা করছেন তাদেরকে গ্রেপ্তার করছে, কিন্তু মুশকিল হচ্ছে যে এটি আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে এই প্রসঙ্গটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। তারা শুধু গ্রেপ্তারই করতে পারবে, কত গ্রেপ্তার করবে? নির্বাচনের আগে জনমনে স্বস্তি আনতে কার্যক্রম নিষিদ্ধ দল বা সংগঠনের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় আওয়ামী লীগের আগামীকালের কর্মসূচি প্রসঙ্গে আমির খসরু বলেন, দলটি নিষিদ্ধ অবস্থায় আছে, তাদের কর্মসূচিও স্থগিত, তাই তাদের নিয়ে গুরুত্ব দেওয়ার কিছুই নেই। তিনি আরও বলেন, সহিংসতা হলে তা নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের, কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। আমির খসরু জানান, নির্বাচনী কার্যক্রম পূর্ণ উদ্যম এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে। বিদেশি কূটনীতিকরাও নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না, বরং সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্ত অবস্থানে থাকতে হবে। আইন শৃঙ্খলা একটা বিষয়, এটা সবসময় সকলেরই কনসার্ন থাকবে, আমাদেরও কনসার্ন আছে। তো সেটা তো আজকে যে এটা তো সরকার, আমরা আশা করছি তাদের আইন শৃঙ্খলা বাহিনী আরো শক্ত অবস্থানে থাকবে, আরো কঠিন অবস্থানে থাকবে এবং এটার সমাধানে তারা আরো সচেষ্ট থাকবে, এটা আমরা সবাই আশা করি সরকার। 2024 সালের নির্বাচনের ডামি প্রার্থীদের আগামী নির্বাচনে অংশ নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এসব কথা বলেন তিনি। এর আগে ডামি প্রার্থীদের আগামী নির্বাচনে অংশগ্রহণ রোধের দাবি জানিয়ে লিখিত আবেদন জমা দেন নেতাকর্মীরা। রাশেদ খান বলেন, আগামী নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ডামি প্রার্থীরা সুযোগ পেলে দেশ অস্থিতিশীল হবে বলেও মন্তব্য করেন তিনি অভিযোগ করেন, গত এক মাস ধরে কিছু দোসর সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে। এ সময় তিনি বলেন, যদি কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, জনগণ রাজপথে কঠোর আন্দোলনে নামবে। গণহত্যার বিচার শেষ হওয়ার পূর্বে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ ও কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করার সুযোগ নেই। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া 21 বিচারপতির শপথ গ্রহণ করেছেন। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। আজ 22 জন বিচারপতির শপথ বাক্য পাঠ করার কথা থাকলেও অসুস্থতার কারণে একজন যোগ দিতে পারেননি। এর আগে মঙ্গলবার 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিয়োগ পাওয়া হাইকোর্টের 22 অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। 2024 সালের 8 অক্টোবর 23 জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। 23 জনের মধ্যে বিচারপতি দেবাশিস রায়চৌধুরীও ছিলেন, তবে তার বয়স এখনও 45 বছর পূর্ণ না হয় তাকে এবার স্থায়ী করা হয়নি। অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে রিটটি খারিজের বিরুদ্ধে লিভ টু আপিলের পরবর্তী শুনানি 25 নভেম্বর। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে রিটকারী আইনজীবী মহসিন রশিদ তার যুক্তি তুলে ধরেন। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক আবেদনকারীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন। ফেসবুকে আইনজীবী মহসিন রশিদ লিখেছেন, বিচারপতিরা মামলার শুনানি এড়িয়ে যাচ্ছেন, বিচারপতিদের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন। শুনানির এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল ও মহসিন রশিদের মধ্যে কিছুটা হট্টগোল হয়। পরে আইনজীবীর কাছে ফেসবুকের বক্তব্যের বিষয়ে লিখিত ব্যাখ্যা চান আদালত। একই সাথে পরবর্তী শুনানির দিন 25 নভেম্বর ধার্য করা হয়। আবেদনকারী জানান তিনি ফেসবুক থেকে তার স্ট্যাটাস মুছে ফেলবেন এবং ব্যাখ্যা দেবেন। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের বিরুদ্ধে রিটটি এর আগে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সরাসরি খারিজ করে দেয়।
শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আরও 2 মাস বাড়িয়ে 12 জানুয়ারি নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলায় শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 9 জনকে প্রাথমিকভাবে আসামি করা হয়েছে। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 11 জনকে হত্যা মামলায় সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনও 12 জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 15তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা, তিনি শেষ সাক্ষী। এছাড়া জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় 12তম দিনের সাক্ষ্য দিয়েছেন SI আশরাফুল ইসলাম। আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ করে এবং বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারকেও ভোগ্যপণ্য আমদানির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার FBCCI আয়োজিত মতবিনিময় সভায় এই দাবি জানান তারা। ব্যবসায়ীরা জানান, চাঁদাবাজি বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে রোজায় বাজার নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। ভোগ্যপণ্যের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রে শুধু ব্যবসায়ীদের দোষ দিলে চলবে না, পণ্য উৎপাদনের জন্য কারখানায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। বাজারে অভিযানের নামে অযথা হয়রানি বন্ধের দাবিও জানান ব্যবসায়ীরা। এ সময় FBCCI প্রশাসক ব্যবসায়ীদের সমস্যা নিয়ে বাংলাদেশ ব্যাংক ও NBR এর সাথে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। সরকারের পাশাপাশি FBCCI থেকে বাজার তদারকি করা হবে বলেও জানান প্রশাসক। রমজানে বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে চিনি ও সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এই তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এছাড়া বৈঠকে সংশোধিত বাজেটের আকার কমানোর সিদ্ধান্ত হয়েছে। বাজেট বাস্তবায়নে অনেক রকম চ্যালেঞ্জ সামনে আসায় বাজেট কিছুটা কমানো হবে বলে জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে বডি ক্যামেরা কেনার বিষয়ে কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানান তিনি। উপদেষ্টা আরও জানান, পে কমিশন বিষয়ে রিপোর্ট পাওয়ার পর তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার একটি ফ্রেমওয়ার্ক করে দিতে চায়, তবে এ বিষয়ে নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেবে। রোজাও চলে আসছে, চিনি আমরা আমদানি করার জন্য বলেছি, সয়াবিনটা আমদানি করার জন্য বলেছি, কারণ সয়াবিনের কিছুটা শর্টেজ আছে। শর্টেজ না, বাজারটা স্টেবল আছে, যেটা ওরকম যেন থাকে। এর আগে তো সয়াবিনের দাম অনেক বেড়ে গিয়েছিল। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেড়েছে। ফলে 3 মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে 571 কোটি 20 লাখ ডলারে, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 23% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বরে মোট 1108 কোটি 70 লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। একই সময়ে 1680 কোটি ডলারের পণ্য আমদানি করা হয়েছে। ফলে ওই সময় বাণিজ্য ঘাটতি 571 কোটি 20 লাখ ডলার, যা আগের অর্থ বছরের একই সময় ছিল 464 কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঘাটতি বেড়েছে প্রায় 107 কোটি ডলার বা 23% বেশি। এই ঘাটতি নিয়ন্ত্রণে না আনলে টাকার বিনিময় হার আরও কমতে পারে এবং রিজার্ভ পুনরুদ্ধারের পথও কঠিন হতে পারে বলে মত সংশ্লিষ্টদের। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।